নতুন করে প্রতিযোগিতায় বিদ্যমান বিষয়ের বাইরে আরও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ নতুন করে প্রতিযোগিতা 2025-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারের নতুন করে প্রতিযোগিতায় ক শাখায় চ্যাম্পিয়ন হয়েছে প্রেয়সী চক্রবর্তী এবং খ শাখায় বিজয়ী হয়েছেন শুভমিতা তালুকদার। বিজয়ীদের প্রতিজনের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর আগে গত 24 সেপ্টেম্বর থেকে সারা দেশে এই প্রতিযোগিতা শুরু হয়, যেখানে মোট 14,000 প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা যারা এবারের প্রতিযোগিতায় অংশ নেয়নি তাদেরকে আরও উৎসাহিত করার আহ্বান জানান। একটা বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ রেখেছি, এটা এই সীমাটা ছাড়িয়ে যাওয়া। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? একদিকে সীমাবদ্ধ না রেখে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি, আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেদিকে ছড়িয়ে যাওয়া। আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন? এদিকে জুলাই গণহত্যা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বুধবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই সহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানান বক্তারা। এদিকে বুধবার রাতেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহরে এখনও পোস্টারে ছেয়ে আছে। এই প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্বউদ্যোগে সরিয়ে ফেলে তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। পোস্টার আমরা এলাও করবো না, আগে ভাগে আমি জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন এবং এটাই হবে ভদ্র আচরণ। এবং আর যাতে কেউ পোস্টার না লাগান। এই যে আমাদের আচরণবিধি যখন প্রকাশ হয়ে গেছে, আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, নাহলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে আগারগাঁওয়ে কমিশন ভবনে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে নৈরাজ্যের সুযোগ পাচ্ছে পরাজিত শক্তি। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলগুলো অনড় অবস্থানে থাকলে দেশে সুদানের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনডিপিকে দেয়া সাক্ষাৎকারে দলীয় স্বার্থ ত্যাগ করে ছাড় দিলে হলেও সংকট সমাধানের তাগিদ বিশ্লেষকদের। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদে স্বাক্ষর করে দলগুলো। এর মধ্য দিয়ে জাতি আশান্বিত হলেও বিপত্তি বাদে সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া সুপারিশে। সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বিএনপি সহ সমমনা দল এবং জামায়াত ইসলামী সহ ৮ দল।
জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে সুযোগ পাচ্ছে তৃতীয় শক্তি। এই অনৈক্যের সুযোগে পরাজিত শক্তি আবার সামনে আসছে। বিপদটা ওই জায়গায়। রাজনৈতিক নেতারা এটা খুব একটা বুঝতে পারছেন বলে আমার মনে হয় না। আর বাংলাদেশের অতীত ইতিহাস কিন্তু তাই, অল্প ছোট মুসলাকা শব্দ নিয়ে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের আলোচনা ব্যর্থ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো বিশেষ করে অভ্যুত্থানের সপক্ষ শক্তিগুলোকে এখন তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিবেচনা প্রসূত এবং দায়িত্বশীল হতে হবে। এই আওয়ামী লীগ তাদের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়েই কিন্তু আজকে এই নাশকতামূলক কাজগুলো করার দুঃসাহস তারা দেখাচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত না নেওয়া গেলে দেশের সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। দেশ জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তাদের রাজনৈতিক নীতি আদর্শ দলীয় স্বার্থ সেটা বিবেচনা করবেন, কিন্তু সবার আগে কিন্তু বাংলাদেশ, সবার আগে এদেশের মানুষ এবং সেই মানুষের স্বার্থ। এই বিবেচনা বোধটুকু যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে তাহলে ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অশনি সংকেত হবে। এই অবস্থায় এসে দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না, রাজনৈতিক নেতারাও করবেন না। আর প্রফেসর ইউনূস সাহেবকে সঠিক সিদ্ধান্তই নিতে হবে, না হলে কিন্তু দেশটা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যাবে। অনেকেই বলেন এটা টালমাটাল পরিস্থিতিতে সুদানের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে সংঘাত পরিহার করে আলোচনার টেবিলে বসতে দলগুলোর প্রতি আহ্বান বিশ্লেষকদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এ বক্তব্য করেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব ঠেকানো এবং প্রার্থীদের জামানত কমানোর দাবি জানিয়েছে কয়েকটি দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী ও রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী বিধিমালা চূড়ান্ত করার পর প্রথম দিনের মতো ৬টি দলের সঙ্গে এই সংলাপ নির্বাচন কমিশনের। খেলাফত আন্দোলন, মুসলিম লীগ, জমিয়তে ওলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও ন্যাশনাল পিপলস পার্টি এতে অংশ নেয়। শুরুতে সচিব দলগুলোকে তফসিল ঘোষণার আগে ও পরে নির্বাচনী বিধি, দলগুলোর মধ্যে সম্প্রীতি ও অপপ্রচার রোধে করণীয় বিষয়ে পরামর্শ চান। লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ কয়েকটি দলের প্রতিনিধিরা নির্বাচনে সবার জন্য সমান সুযোগ দিতে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। এখনো পর্যন্ত যথেষ্ট নিরাপত্তা সংকট বিরাজ করছে, শুধু প্রত্যন্ত অঞ্চলে নয়, বাংলাদেশের শহর, বন্দর, নগরীতে ডাকাত থেকে শুরু করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে ব্যবহার করছে। তুমি জানো তুমি ভোট কাকে দিবে, কেমন করে দিবে, সেগুলো জিনিসটা এসে কম্পিটিশনে দিয়ে দেন। সেভাবে পোস্টার না লাগিয়ে সেভাবে যদি আপনারা প্রচারণটা চালান, অনেক ভালো প্রচার হবে। প্রিসাইডিং অফিসার যারা, কর্মকর্তা যারা, নির্বাচন কর্মকর্তা যারা, ওনারা যেন কোনো প্রার্থীর বাড়িতে মেহমান না হন। নির্বাচনে জামানত ও প্রচার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন অনেকে। যার যার কাগজ সেটা সঠিকভাবে কঠিনভাবে দেখলে আমার মনে হয় এই অনশন আর হবে না। এবং হাইকোর্ট আর আপনার যদি পয়েন্ট আউট করে দেন যে এই কারণে তাকে নির্বাচন নিবন্ধন দেওয়া হয় নাই, আপনারা এই ক্ষেত্রে আন্তরিকভাবে চেষ্টা করবেন যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয়। সিইসি বলেন, দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে। নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। কারণ মূল প্লেয়ারদের যদি সহযোগিতা না পাই তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে। নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন। ভোটের আগেই পোস্টার, ফেস্টুন সহ দলগুলোর প্রচার নিয়ে ক্ষোভ জানিয়েছে ইসি।
নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যারা যতই চেষ্টাই করুক না কেন তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব বলেন। বৈঠকে দুজনই বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন। বৈঠক শেষে আমির খুসরু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে সবাই। তাই যারা নির্বাচন বানচাল করতে বিভিন্ন পায়তারা করছে তারা সফল হবে না বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য, এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই। লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে, ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয়নি। ভোট হবে সারা বাংলাদেশে 300 কনস্টিটিউয়েন্সিতে, লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে। সুতরাং 2-4টা ঘটনা এখানে কি ঘটছে এটার সাথে নির্বাচনী কার্যক্রমের বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে জানিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, শিগগিরই জারি হবে প্রজ্ঞাপন। তিনি বলেন, 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দেবে জনগণ। নির্বাচিত সংসদের প্রথম 180 দিনে হবে সংবিধান সংশোধন। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাসান মাহমুদের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। ডক্টর ইউনূস জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জুলাই জাতীয় সনদকে ঐতিহাসিক অর্জন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তৃতায় দূরত্ব থাকলেও বাস্তবে তা নয়। রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন।
ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তৎকালীন ফ্যাসিস্ট সরকার হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টার ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, রাজনৈতিক সংকটের এই সময়ে গণভোট আয়োজনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। তার আশা করেছিল প্রধান উপদেষ্টার ভাষণে সংকটের সমাধান মিলবে, কিন্তু যে সংকটের জন্য গণভোটের দাবি উঠেছিল তা রয়ে গেল। একই দিনে গণভোট ও নির্বাচনের ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গোলাম পরোয়ার জানান, সন্ধ্যায় দলের নির্বাহী পরিষদের বৈঠক শেষে বিস্তারিত প্রতিক্রিয়া ও পরবর্তী করণীয় জানাবে তার দল। গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসে শহীদ নকিব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট BIRCর 20তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় রেজিমেন্টের সকল অধিনায়কের উদ্দেশ্যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি যুক্তরাজ্য সরকার মানবিক সহায়তা ও সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শিশু ও নারীদের লার্নিং সেন্টার, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন ব্রিটিশ মন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের প্রতিশ্রুতি দেন। গুরুত্ব আরোপ করেন টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপর। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরার আশ্বাস দেন জেনি চ্যাপম্যান। পরে WFP পরিচালিত ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করেন তিনি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন স্বজন ও ভক্তরা। গতরাতে নুহাশপল্লীতে 1077টি মোমবাতি প্রজ্বলন করেন তারা। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কেক কাটা হয়। সকালে দুই পুত্র স্ত্রী মেহের আফরোজ শাওন লেখকের কবর জিয়ারত করেন। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নিজে সই করা সনদ লঙ্ঘন করেছেন। আর জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনের ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ করেনি। অন্যদিকে এনসিপি বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের ওপর নজর রাখা হবে। জুবাইর প্রধানের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গুলশানের নিজের বাসভবনে ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না। তার অভিযোগ, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও নোট অফ ডিসেন্ট নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। আমি এর বেশি এখন বলতে চাই না। এদিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় গণদাবি উপেক্ষিত হয়েছে। এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটি সংকট তৈরি করবে। 5 দফা দাবিতে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান জামাত সেক্রেটারি। গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে
একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় এনসিপি নেতারা জানিয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি মুখ্য বিষয়। জুলাই সনদের স্বাক্ষর এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট চুপ্পুকে দিয়ে করানো মানে এমন একটা বার্তা দেওয়া যে আওয়ামী লীগ ইজ ওকে, এবং বিদ্যমান সংবিধানে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগকে আবার ফেরত আনা হলো, এরকম একটা মেসেজ আসলে দেয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন এটি স্বাভাবিক নয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন 2026, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্টের সেমিনার। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত নাও হতে পারে। সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যে দ্বিমত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট আপনার নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাততে দিতে পারবেন। আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক বক্তাদের কণ্ঠে উঠে আসে নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। এখন রাজনৈতিক দলগুলি যদি আপনার তুচ্ছ কারণে আপনার বিভাজনের সৃষ্টি করে, তাহলে আমাদের দেশ এই সংকট থেকে মুক্তি হতে পারবে না। ফ্যাসিস্ট দলটি দিল্লিতে বসে ঢাকায় লকডাউনের কথা বলেছে, গত 2 দিন ধরে তাণ্ডব চালিয়েছে ঢাকায়। এগুলো আমরা আজকে আলোচনা করছি না। এই দ্বিদলীয় স্বার্থের টানাটানির মধ্যে বাংলাদেশকে আর পড়তে দিতে পারি না আমরা। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে, এই মানে রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচলাবস্থায় এনে দিবে। জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি করেছে সে প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদও বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে রাজধানী সহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে জনজীবন ছিল স্বাভাবিক। রাজপথে সক্রিয় ছিল বিভিন্ন রাজনৈতিক দল সহ জুলাই যোদ্ধারা। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জুলাই গণহত্যায় জড়িত পতিত স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের দিন ঘোষণাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনের কর্মসূচি দিলেও নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি। অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যাও ছিল কম। দিনের শুরু থেকেই অপতৎপরতা ঠেকাতে মাঠে নামে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। পল্টন মোড় সহ গুরুত্বপূর্ণ সড়কে মিছিল বের করে জামায়াত। তাদেরকে দেশের জনগণ কখনোই ক্ষমা করবে না, বরঞ্চ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সকল ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করা হবে। ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন তারা। সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা, তার দূষরদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনি হাসিনার রাজনীতি চলবে না। রায়ের দিন ঘোষণার পর শাহবাগ থেকে গুলিস্তান
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল নিয়ে যান ইনকিলাব মঞ্চ। ভিডিওতে আইসা আপনার ক্ষমাটা একটু আমাদেরকে দেখান। আর যদি সেইটা না হয়, যদি আপনি ইন্নালিল্লাহ হইয়া থাকেন, তাইলে কি পিতায় করছেন নাকি কবরে ঢুকছেন, সেইটা আমরা জানতে চাই। আওয়ামী লীগ সন্দেহে কয়েকজনকে গণধোলাই দেওয়া হয়। এক পর্যায়ে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাস্তা তো এরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে? আপনারা তো সবাই চলে আসছেন, রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন? রাস্তা এখন হলো কি, অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি। নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 43 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব ঠেকানো এবং প্রার্থীদের জামানত কমানোর দাবি জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রথম দিনে 12টি দলের সাথে 2 ধাপে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ সহ বাম ঘরানার 6টি রাজনৈতিক দল সংলাপে যোগ দিতে দুপুরে নির্বাচন কমিশন ভবনে আসেন। 2টায় শুরু হয়ে বৈঠক চলে বিকেল 4:30টা পর্যন্ত। এ সময় তারা জানান, কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অনেক আকস্মিকভাবে নির্বাচনে পোস্টার দেওয়ার বিষয়টা আপনারা বাতিল করেছেন। এটাতে যেসব মার্কার বেশি পরিচিতি, পুরনো মার্কা, দলের হেজিমনি বেশি, তারা কিছু বাড়তি সুবিধা পেতে পারে। ইতিমধ্যে যেসব দলগুলো তুলনামূলকভাবে নির্বাচনে কম অংশ নিয়েছেন, দলের পরিচিতি, মার্কার পরিচিতি কম, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রবাসী ভোটাররা তাদের গোপনীয়তা লঙ্ঘন করলে জাতীয় পরিচয়পত্র লক করার কথা জানায় নির্বাচন কমিশন। উনি কোনো অবস্থাতেই তার ভোটের গোপনীয়তা ভঙ্গ করবেন না, ভোটের গোপনীয়তা তিনি নিশ্চিত করবেন। তো কারো দ্বারা প্রভাবিত হয়ে ভোট দিবেন। এখন কথার কথা, যদি কেউ ভোটটা দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে অমুক রাজনৈতিক দলের পক্ষে জোয়ার উঠেছে, what can we election commission do? হ্যাঁ, আমরা চিন্তা করেছি, তার ন্যাশনাল আইডিতে আমরা ব্লক করে দিব। এর আগে সকালে উদ্বোধনী সংলাপে যোগ দেয় খেলাফত আন্দোলন, মুসলিম লীগ, জমিয়তে ওলামায়ে ইসলাম সহ 6টি রাজনৈতিক দল। প্রিসাইডিং অফিসার যারা, কর্মকর্তা যারা, নির্বাচন কর্মকর্তা যারা, ওনারা যেন কোনো প্রার্থীর বাড়িতে মেহমান না হন। সিইসি বলেন, দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে। নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। কারণ মূল প্লেয়ারদের যদি সহযোগিতা না পাই, তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে। নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন। ভোটের আগেই পোস্টার, ফেস্টুন সহ দলগুলোর প্রচার নিয়ে ক্ষোভ জানিয়েছে নির্বাচন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে নৈরাজ্যের সুযোগ পাচ্ছে পরাজিত শক্তি। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলগুলো অনড় অবস্থানে থাকলে সুদানের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দলীয় স্বার্থ ত্যাগ করে ছাড় দিয়ে হলেও সংকট সমাধানের তাগিদ বিশ্লেষকদের। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদে স্বাক্ষর করে দলগুলো। এর মধ্য দিয়ে জাতি আশান্বিত হলেও বিপত্তি বাদে সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া সুপারিশে। সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বিএনপি সহ সমমনা দল এবং জামায়াত ইসলামী সহ 8 দল। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়,
এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত, এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে সুযোগ পাচ্ছে তৃতীয় শক্তি। এই অনৈক্যের সুযোগে পরাজিত শক্তি আবার সামনে আসছে, বিপদটা ওই জায়গায়। রাজনৈতিক নেতারা এটা খুব একটা বুঝতে পারছেন বলে আমার মনে হয় না। আর বাংলাদেশের অতীত ইতিহাস কিন্তু তাই, অল্প ছোট মুসলাকা শব্দ নিয়ে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের আলোচনা ব্যর্থ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো বিশেষ করে অভ্যুত্থানের সপক্ষ শক্তিগুলোকে এখন তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিবেচনা প্রসূত এবং দায়িত্বশীল হতে হবে। এই আওয়ামী লীগ তাদের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়েই কিন্তু আজকে এই নাশকতামূলক কাজগুলো করার দুঃসাহস তারা দেখাচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত না নেওয়া গেলে দেশের সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। দেশ জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তাদের রাজনৈতিক নীতি আদর্শ দলীয় স্বার্থ সেটা বিবেচনা করবেন, কিন্তু সবার আগে কিন্তু বাংলাদেশ, সবার আগে এদেশের মানুষ এবং সেই মানুষের স্বার্থ। এই বিবেচনা বোধটুকু যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে তাহলে ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অশনি সংকেত হবে। এই অবস্থায় এসে দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না, রাজনৈতিক নেতারাও করবেন না, আর প্রফেসর ইউনূস সাহেবকে সঠিক সিদ্ধান্তই নিতে হবে, না হলে কিন্তু দেশটা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যাবে। অনেকেই বলেন এটা টালমাটাল পরিস্থিতিতে সুদানের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে সংঘাত পরিহার করে আলোচনার টেবিলে বসতে দলগুলোর প্রতি আহ্বান বিশ্লেষকদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো। ফাইনাল এডিশনের জন্য সারা দেশ থেকে 550 প্রতিযোগীর মধ্যে বাছাই করা হয়েছে সেরা 30 জনকে। স্বাভাবিক প্রতিযোগের পাশাপাশি অংশ নিয়েছেন দৃষ্টিহীন হাফেজরাও, যা এই প্রতিযোগিতাকে করেছে আরও অনুপ্রেরণামূলক। এটি সম্প্রচার হবে জনপ্রিয় টেলিভিশন এনটিভিতে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর ফাইনাল অডিশন। সারা দেশ থেকে বাছাই করা 550 জন প্রতিযোগী অংশ নেয় এতে। তীব্র প্রতিযোগিতার পর এখান থেকে সেরা 30 জনকে বাছাই করা হয়েছে, যারা অংশ নেবে টেলিভিশন রাউন্ডে। বিচারকদের মতে এবারের অংশগ্রহণকারীদের তিলাওয়াতে এসেছে নতুন মাত্রা। গত বছরের থেকে এই বছরের তেলাওয়াতের মান অনেক উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আশা করব আমরা প্রত্যেকে যেন এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি। স্বাভাবিক প্রতিযোগীদের পাশাপাশি অংশ নিয়েছে দৃষ্টিহীন হাফেজরাও, যা এই প্রতিযোগিতাকে করেছে আরও অনুপ্রেরণামূলক। আমাদের শতে শতে প্রতিবন্ধী ছেলে এসেছে যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, তাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে তুলে এনেছি এবং দেখেছি তারা কি পরিমাণ সুন্দর তেলাওয়াত করতে পারে। আমরা দেখেছি তারা কি পরিমাণ হৃদয় নিংড়ানো তেলাওয়াতের মাধ্যমে মানুষের মন জয় করতে পারে। প্রতিযোগীদের বিচার কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সেরা আলেমদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত জেলাগুলি থেকে আমরা বাছাই করে এসকার্ড দিয়ে আজকে ঢাকায় এই চূড়ান্ত সেরা 30 বাছাইয়ের এই অনুষ্ঠানের মধ্যে এদের তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি এবং দক্ষ অভিজ্ঞ বিচারক মণ্ডলী তারাও আজকে তাদের তেলাওয়াত শুনে অবাক হয়ে শুকরিয়া আদায় করছে মহান আল্লাহ তাআলার। প্রতিযোগীরা শুধু কোরআন তেলাওয়াতেই সীমাবদ্ধ থাকবে না, তারা কোরআনের আলো ছড়িয়ে দেবে সমাজে। তোমরা সকলেই সমাজ যেন তোমাকে দেখে এবং তোমাদেরকে দেখে যেন উপলব্ধি করতে পারে ইসলাম সত্যিকারী ন্যায়নীতি এবং ইসলাম সত্যিকারী একটি সত্য ধর্ম বলে সকলেই ধর্মীয় এবং বিধর্মীয় তারাও যেন এই উপলব্ধি করতে পারে। পবিত্র রমজান মাসে শুরু হতে যাওয়া টেলিভিশন রাউন্ডে নির্বাচিত 30 জনের কণ্ঠে প্রতিধ্বনি হবে কোরআনের মহিমা ও অনুপ্রেরণা, যা সম্প্রচার করা হবে এনটিভির পর্দায়। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।
বিমানের টিকিট অবৈধভাবে ক্রয় বিক্রয় এবং যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা এবং 1 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। সচিবালয়ে ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা বশিরউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতি বছর যাত্রীদের কাছ থেকে প্রায় 60,000 কোটি টাকা অতিরিক্ত অর্থ নেয় এজেন্সিগুলো, যাদের বেশিরভাগ ভুক্তভোগী মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকরা। নতুন আইনে বিমানের টিকিটের যৌক্তিক মূল্য নির্ধারিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এজেন্সিগুলো একে অপরের কাছে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবেন না।